বেলগাছিয়া পূর্ব বিধানসভার অন্তর্গত এই ঘটনা এখনো পর্যন্ত প্রত্যেকের নাম আমরা জেনে উঠতে পারিনি, এখনো প্রত্যেকে চিহ্নিত করা যায়নি। তবে তারা যে শাসক দলের সঙ্গে যুক্ত এটা কিন্তু একেবারেই নিশ্চিত। সেই প্রমোটার যিনি আক্রান্ত হয়েছেন অভিজিৎ সরকার, তিনিই তার বক্তব্য থেকে বলছেন। এবং বেলগাছিয়া পূর্ব বিধানসভার অন্তর্গত এই ঘটনা, যেখানকার বিধায়ক হচ্ছেন অতীন ঘোষ, ফলে স্বাভাবিকভাবেই সেখানে তৃণমূলের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠছে। সেক্ষেত্রে বিধায়ক তিনি কি বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ছবি কথা বলে, তুমি যে ছবিটার কথা বলছো, প্রথমে দুজন ঢুকে তারপর তারা প্রমোটারকে ধাক্কা মারতে মারতে গিয়ে সোফার মধ্যে বসালেন। একজন তার পাশে বসিয়ে, আরেকজন সবুজ জামা পরে, যিনি হাফ স্লিভ শার্ট পরে আছেন তিনি তার পাশে বসিয়ে যে ভঙ্গিমায় কথা বলছেন, যেভাবে তারা হাত চালাচ্ছেন আর যেভাবে তারা আকার ইঙ্গিত করছেন, তাদের কিন্তু পরিষ্কার যে এখানে কিন্তু একটা হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। প্রমোটার অভিযোগ করছেন 5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল, সেই তোলা তিনি দিতে রাজি হননি এবং তার পরিণাম হিসেবে তাকে এখন এই হাসপাতালে, যে বেসরকারি হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যাতে প্রমোটারের সঙ্গে কথা বলা যায়, তিনি এখন এখানে আছেন। আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, আর একটু প্রমোটারের সঙ্গে যদি কথা বলা যায়, যিনি আক্রান্ত আছেন তার সঙ্গে যদি একটু কথা বলা যেত। আমরা যাব, একটু নিয়ে যাবেন আমাদেরকে সেকেন্ড ফ্লোরে। আমরা সেকেন্ড ফ্লোরে অভিজিৎ সরকার যেখানে চিকিৎসাধীন আছেন, আমরা সেখানে যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা সরাসরি তার কাছ থেকে শুনে নেব যে ঠিক কী ঘটনাটা ঘটেছে, কী কারণে এই ঘটনা ঘটলো, এই 4 জন ব্যক্তি কারা, যারা বারবার কপালে ঠেকিয়ে তারা কি বলছিলেন, কপালে আকার ইঙ্গিতে দাঁড়িয়ে কপালে আকার ইঙ্গিত করে এভাবে বারবার ঠেকাচ্ছিলেন। এই ধরনের যে মুভমেন্ট বা এই ধরনের যে মুদ্রা, সেই ধরনের মুদ্রা সিনেমাতে আমরা যে ভাষায় কথা বলি, তিনি কি ঠিক সেই ভাষাতেই কথা বলছিলেন? তিনি কি গুলি চালানোর কথা বলছিলেন? সেই ধরনের কোনো হুমকি দিচ্ছিলেন? কত টাকা চাওয়া হয়েছিল? এখানে অভিজিৎ সরকার চিকিৎসাধীন রয়েছেন, তিনি যেখানে চিকিৎসাধীন রয়েছেন আমরা সেই জায়গায় এসেছি। এখানে আছেন, এখানে চিকিৎসাধীন রয়েছেন অভিজিৎ সরকার, তার সঙ্গে একটু কথা বলবো। অভিজিৎ বাবু, একটু আপনার সঙ্গে কথা বলতাম, একটু জাস্ট একটা ছোট্ট কথা বলুন না, একটু। তার বিরুদ্ধে অভিযোগ, এই জামা আপনার এখনো ছেঁড়া রয়েছে, এইভাবেই তো মারা হয়েছে। কারা যুক্ত? ওই অভিজিৎ মন্ডল রানা। কে? অভিজিৎ মন্ডল, ডাকনাম রানা। এই হাফ কি, যাকে সিসি ফুটেজে দেখা যাচ্ছে, যে আপনার কপালে মাথা ঠেকিয়ে বারবার আপনাকে হুমকি দিচ্ছিল, ওর নামই রানা। ওর নাম রানা? কি বলছিল? ওই বিভিন্ন ব্যাপারে ওর। কত টাকা চেয়েছে? 5 লক্ষ। কত? 5 লক্ষ। 5 লক্ষ? কি কারণে আপনার কাছে টাকা পেতো 5 লক্ষ? তাহলে এটা কি তোলা বলা যায়? তো আপনি এরা কারা? এরা কি কোনো শাসক দলের সঙ্গে যুক্ত? জানি না কার সাথে যুক্ত। আপনি যে অভিযোগ করেছেন সেখানে আপনি কাদের নামে অভিযোগ করেছেন? এই যে কজনের নাম জানি তাদের নামে দিয়েছি। কাদের নাম, কাদের নাম জানেন যদি একটু বলেন? রানা, রূপ, কানু, বিশাল। যে 4 জনকে দেখা যাচ্ছে ফুটেজে, এই 4 জন কারা? আরো লোক ছিল তো, 10-12 জন ছিল। আমি সবাইকে ঘরের ভেতরের যে ফুটেজ, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই আপনি যে জামাটি পরে আছেন, যে জামার পিঠ এখন ছেঁড়া রয়েছে, এখন আমি কমিটকে দেখাতে বলবো যে পিঠটা এখনো পর্যন্ত এই জামা ছেঁড়া রয়েছে, সিসি ক্যামেরা তো এই ছবিটা দেখা যাচ্ছে। এই অবস্থায় আপনি একজন বয়স্ক মানুষ, আপনাকে এইভাবে মারতে মারতে ঘরের মধ্যে নিয়ে গেল, এই অভিজ্ঞতা আগে কখনো হয়েছে? এই ঘটনাটা কি ঘটেছিল যদি একটু ছোট্ট করে আমাকে বলে দেন, একটু যদি ছোট করে বলেন। আমি একটা লাইনই বলছি, ভাড়াটের জন্য 5 লক্ষ টাকা চেয়েছিল, ওটাই আমি মানে সেটেলমেন্ট নিজে থেকেই ভাড়াটে করে দেয়, ও টাকাটা পাইনি, সেটাই রাগ। সে টাকাটা পাইনি, তাহলে আপনি এটাকে তোলাবাজি কেন বলছেন? তো মিডলম্যান হিসেবে কাজ করবে তো, যেখানে দরকারই নেই, যেখানে ভাড়াটের সাথে ডেভেলপারের এগ্রিমেন্ট হবে, সেখানে মিডলম্যানের দরকার কি আছে? আপনাকে কোথায় কোথায় মারধর করা হয়? এই তো বা পায়ের এখানে মেরেছে, পায়ের এখানে মেরেছে, এখানে মেরেছে। আরেকবার দেখবেন পাটা এখানে। কি দিয়ে মেরেছে? এটা লাথি মেরেছে না কি দিয়ে মেরেছে, আর ওই চড় থাপ্পড় তো এখানটাতে তো মানে মনে নেই আমার ঠিক কিভাবে মেরেছে। আপনি কি সেন্স হারিয়েছিলেন? হ্যাঁ, কিছুক্ষণের জন্য সেন্স হারিয়েছিল।
আপনার এখন শারীরিক অবস্থা কেমন, কি বলছেন চিকিৎসকেরা? আমি কথা বলার মতো অবস্থায় নেই, আমি কথা বলার মতো অবস্থায় নেই। আপনি কি চান রাজ্য প্রশাসনের কাছে আপনার কি আছে? আমার কোনো আর্জি নেই, আমি পুলিশের কাছে আর্জি জানিয়েছি, পুলিশ যা করার, প্রশাসন যা করার করবে। স্থানীয় বিধায়ক তার কে কি কথা জানিয়েছেন? কেন? আমি কাউকে জানাইনি, আমি শুধু পুলিশকে জানিয়েছি। এরা কি তৃণমূলের সঙ্গে যুক্ত, শাসক দলের সঙ্গে যুক্ত? শাসক দলের সাথে সবাই যুক্ত, এবার কে কি কোথায় কি আছে আমি জানি না। অতীন ঘোষের সঙ্গে এর কোনো যোগাযোগ আছে? আমার যোগাযোগ নেই। এদের কোনো যোগাযোগ আছে? এরা কি অতীন ঘোষ ঘনিষ্ঠ? আছে, হ্যাঁ, অতীন ঘোষ ঘনিষ্ঠ। এনারা তৃণমূল বিধায়ক অতীন ঘোষ ঘনিষ্ঠ? হ্যাঁ। এরা কি এই রকম কাজই করে? আমি জানি না, আমার সাথে 1 নম্বর ওয়ার্ডেই প্রথম ঘটেছে, আমার সাথে কোনোদিন ঘটেনি। এটা আবার 1 নম্বর ওয়ার্ডের প্রথম প্রজেক্ট, আমার সাথে ঘটেছে প্রথম। অভিযুক্তরা কি অতীন ঘোষ ঘনিষ্ঠ? আপনারা বারবার একটা প্রশ্ন কেন করছেন? ও তো কালকে শুধু একজনের নাম বলেনি, ও অনেকের নাম বলেছে, জায়ান্ট সিং এর নাম বলেছে, এর নাম বলছে, তার নাম বলছে। জায়ান্ট সিং এর নাম কি কারণে বলেছে জানি না, ওর সাথে যোগাযোগ আছে। মানে এই যারা এসেছিল এরা বলেছেন যে অতীন ঘোষের নাম ভাঙিয়েছে, জায়ান্ট সিং এর নাম ভাঙিয়েছে। হ্যাঁ। কি বলে? একটা জাস্ট এটা আমার শেষ প্রশ্ন, কি বলে এক্স্যাক্ট কি বলে? আমার না মনে নেই, আমি তখন সেন্সলেস হয়ে গেছিলাম, কিন্তু নাম বলছিল অতীন ঘোষ আছে, কিছু করতে পারবে না, এই সেই। আর জায়ান্ট সিং নিয়ে কি বলে? কি জায়ান্ট সিং এর লোক না কি লোক, জায়ান্ট সিং এর সাথে যোগাযোগ আছে, এই আছে সেই আছে। জায়ান্ট সিং জেলে আছে তারপরেও এই কথা বলছে? হ্যাঁ, আমি তো নিজে কানে শুনেছি। হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসাধীন রয়েছেন, কথা বলতে অসুবিধা হচ্ছে, তার মধ্যেও যে ঘটনা ঘটেছে এই প্রমোটারের সঙ্গে অভিজিৎ সরকার, এবং যেভাবে এই ঘটনায় তৃণমূলের বিধায়ক অতীন ঘোষ তার নাম জড়িয়েছে, সেই জায়গার থেকে পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে যে এত কিছুর পর, আরিয়াদহ কাণ্ডের পর, তারপরও তৃণমূল বিধায়ক অতীন ঘোষের নাম ভাঙাচ্ছেন অভিযুক্তরা, জায়ান্ট সিং এর নাম ভাঙাচ্ছেন অভিযুক্তরা। জায়ান্ট সিং গ্রেপ্তার হওয়ার পর, তারপরও কড়া হুঁশিয়ারির পর, দলের তরফে কড়ার হুঁশিয়ারির পরও কিভাবে এই অভিযুক্তরা এত সাহস পান? ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।